নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকের পডকাস্ট পর্বে আমার সঙ্গে রয়েছেন সত্যজিৎ চক্রবর্তী, আর প্লাসের পর্দায়, যাকে আপনারা নিয়মিত দেখেন। আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি আমার জীবনের শুরুর পর্বে যাদের কাছ থেকে হাতে কলমে কাজ শিখেছি, দাদা হচ্ছে তাদের মধ্যে অন্যতম। আচ্ছা, একটা জিনিস বলো, সেটা হচ্ছে জ্যোতি মালহোত্রাকে নিয়ে এত আগ্রহ। ভারত পাকিস্তানের সম্পর্কের যদি আজকে অবনতি না হতো, তাহলে জ্যোতি মালহোত্রা তো দীর্ঘদিন ধরে কাজ করেছে, জানা যেত না। এরকম অনেক জ্যোতি মালহোত্রা বা অনেকেই এরকম তো অন্যান্য দেশের হয়েও নিয়মিত কাজ করে চলেছেন, বিশেষ করে সিআইএর হয়ে বা চাইনিজ ইন্টেলিজেন্সের হয়ে। তাদের আমরা কবে মুখোশ খুলতে দেখবো? কেন দেখছি না? বিষয়টা হচ্ছে এই যে আমরা পট পরিবর্তন দেখি না, পলিটিক্স হোক, ট্রেডের হোক, এর পিছনে কিন্তু কাজ করে খুফিয়া এজেন্সিগুলো পৃথিবীর বিভিন্ন দেশে। তা এই বিভিন্ন দেশের যে খুফিয়া এজেন্সিগুলো থাকে, তারা কিভাবে কখন কোন পরিস্থিতিতে আছে তার উপরে নির্ভর করে বিষয়গুলো ডিসক্লোজ করার, বিষয়গুলো ওপেন করার, এবং কখন কোন টাইমে। তো আমার মনে হয়, যেটা আমি দীর্ঘদিন ধরে এই খুফিয়া এজেন্সিগুলোর উপরে পড়াশুনো করেছি, এবং সম্প্রতি দেখেছি যে রয়ের এক এজেন্ট, যিনি আফগানিস্তান, যিনি সিরিয়ায় কাজ করেছেন, যিনি নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সিকিউরিটি এজেন্সি ছিলেন, সিকিউরিটিতে ছিলেন, তিনিও বিভিন্ন জায়গায় পডকাস্টে এসে কিন্তু বলেন। আমি এইসবগুলো ইন্টারন্যাশনাল পডকাস্ট যারা এইগুলো করে আমি দেখি, এবং বিভিন্ন বিষয়ে বই আছে, পড়েছি। আমরা জানি মোসাদ, সিআইএ তারা কিন্তু প্রকাশ্যে বলে তারা কি করছে, অবশ্যই একটা টাইমের পর। যখন সেই অধ্যায়টা পেরিয়ে যায় তার অনেক পরে, তার ইম্প্যাক্ট আফটার শক যাতে না পড়ে সেই রকম সময়ের পরে, তারপরেও তারা কিন্তু এগুলোকে ওপেন করে, কিন্তু সেটা করে না। তো আমার যেটা মনে হয়, ওইগুলো দেখে আমরা যা করেছি, যে এই জ্যোতি মালহোত্রা, দানিশ, এদের উপরে আগে থেকে একটা নজরদারি ছিল, যে কারণে কিন্তু সে নজরদারিটা কোথায় যাচ্ছে, কি করছে এবং তারা কি পরিণতি, কিন্তু এটা তো সবসময়ের জন্য জানা যায় না যে তারা কি করছে, কারণ ঘরের ভিতর পর্যন্ত কিন্তু সবসময়ের জন্য পৌঁছানো যায় না। জ্যোতি মালহোত্রা কোথায় কোথায় গেছে সেটা হয়তো নজরদারিতে মানে গতিবিধি ছিল, কিন্তু ও গিয়ে ঘরের ভিতরে গিয়ে সেখানে গিয়ে করছে না, কি কথাবার্তা বলছে, নাকি জন্মদিন পালন করছে, সেটা তো আর জানা সম্ভব হয়নি। যে কারণে এইবার যখন কোনো ঘটনা ঘটে, তখন এই জিনিসগুলো দিয়ে রিলেট করে ধরা হয়, এবং জ্যোতি মালহোত্রাকে যে মিশনের জন্য পাঠানো হয়েছিল বা তাকে ইনপুট করা হয়েছিল, সেই মিশন সফল করার আগে, কমপ্লিট করার আগে কিন্তু জ্যোতিকে অ্যারেস্ট করেছে। পেহেলগামের সাথে জ্যোতি খবরাখবর দিয়েছে, কিন্তু মিশনের সাথে কতটা জড়িত ছিল এখনো পুলিশ কিন্তু সেই তদন্তকারীরা বলেনি। আর সংবাদ মাধ্যম অনেক সময় অনেক বিষয় অতিরঞ্জিত করছে, সেটা বলেই দিয়েছে যে আপনারা এরকম আজগুবি প্রতিবেদন করবেন না। এটা গোয়েন্দা তরফেও কিন্তু, বা যারা তদন্ত করছে তারা বলেই দিয়েছে। তো স্বাভাবিকভাবে জিনিসগুলো এরকম নয় যে এই অবনতির পরে ধরেছি। এটা আসলে ওই যারা সস্তা পলিটিক্স করে তারা এরকম, তারাও তো জানে যে কখন কি হয়। তাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, তারা জানে না তাদের নেতা কখন কোথায় কি যাচ্ছে, কোথায় কি করছে, কিন্তু তারপরও দেখা যায় যে হয় ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়ার পর তাকে না, বিষয়টা সেরকম না, বাড়াবাড়ি পর্যায়ে না। ওই যে বললাম যে কোথায় কিভাবে সে যাচ্ছে এবং কোন মিশনের জন্য, পুরো তথ্য না এলে এই সমস্ত ক্ষেত্রে হয় না। কারণ আমি যদি মাঝপথে কাউকে যদি তুলে নেই, তাহলে একজনকে তুলে নিলাম কোনো একটা মিশনের জন্য, তো একজন চেনটা ভেঙে যাবে আর কি, চেনটা ভেঙে যাবে, ফলে আমি তো টোটালটা ধরতে পারবো না। সেই কারণেই এই সিস্টেমগুলো এরকম, এবং আমার মনে হয় এই সিস্টেমগুলো নিয়ে ডিসকাস না করাই সব থেকে ভালো। আচ্ছা, ওটা বাদ দিচ্ছি, কিন্তু জ্যোতি মালহোত্রা, আমরা এতদিন আমাদের কি ধ্যান ধারণা ছিল যে এই ধরনের যারা এজেন্ট হয় তারা একটা অন্য রকমের জীবনযাপন করে বা লুকিয়ে কাজগুলো করে। ইউটিউবারের পেশা আমরা যেটা করি, আমাদের তো লক্ষ লক্ষ মানুষ চেনে জানে। আমাদের মতো মানুষের জন্য আমরা তো স্বপ্নেও ভাববো না, কিন্তু ধরো জ্যোতি মালহোত্রা, তাকে তো লক্ষ লক্ষ মানুষ চেনে, এজেন্ট হিসেবে তো সে খুব সফট টার্গেট, তাই না? বিষয়টা তা না। আসলে পাকিস্তান যেটা করেছে, বা এই যে ভারত পাকিস্তান, এটা কিন্তু শুধুমাত্র ভারত পাকিস্তানের ইস্যু না। আচ্ছা, এর পিছনে অনেক ইন্টারন্যাশনাল একটা চক্র কাজ করে। যেমন কি
ভারত আমরা যদি দেখি, ভারতের সাথে পাকিস্তানের সংঘাত, ভারত মানে 1947-এর পরে, সেই সময় থেকে কিন্তু আমেরিকা, সিআইএ, আমেরিকার গোয়েন্দা সংস্থা, তারা পাকিস্তানের সাথে কাজ করেছে আইএসআই যখন তৈরি হয়েছে। আরেকটা যেটা বিষয়, আমেরিকা আমাদের এই দক্ষিণ এশিয়ায় কিন্তু পুরোপুরি ফেলিওর। কারণ কি, আফগানিস্তানে সে হেরেছে, পাকিস্তানে সে তার ছিল, সেখানে চীন থাবা বসালো। পাকিস্তান তো বারংবার আমেরিকাকে নিয়ে খেলে, মানে আমেরিকা যে তুলনায় পাকিস্তানকে নিয়ে খেলে তার থেকে বেশি আর কি, বেশি খেলে। তো এখানে আমেরিকার কিছু করার নেই, আমেরিকা বুঝতে পারে আমাকে নিয়ে খেলছে কিন্তু খেলতে দেয়। তো কারণ আমেরিকার এই অঞ্চলে কোনো কিছু উপায়ও নেই। তো এবং ইন্ডিয়াকে সে কোনো সময়ের জন্য পুরোপুরি কবজা করতে পারে না। আজকের ডেট অনুযায়ী কিন্তু আমেরিকা যখন বলছে F-35 কেন তুমি আমার থেকে, তখন ইন্ডিয়া বলছে না, আমি রাফাল কিনবো। পরবর্তীতে ইন্ডিয়া রাফাল অর্ডার দিল ফ্রান্সকে, যদিও সে রাফাল নিয়ে এখন ইন্ডিয়া ফ্রান্সকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, এমন একটা জায়গায় ফেলে দিয়েছে যে এখন ফ্রান্সেরও কিছু করার নেই, সংঘাতের একটা জায়গা তৈরি হয়েছে বলছি না, তৈরি হয়েছে। এখন ফ্রান্সের একমাত্র উপায় যে ইন্ডিয়া রাফাল নিয়ে যে জিনিসগুলো চাইছে সেই জিনিসগুলো দেওয়া, নইলে যদি না দেয় তাহলে সারা পৃথিবীতে রাফালের ব্যবসা ধসে যাবে। রাফালের যে আর কি বিজনেসটা, এত বড় হিউজ অর্ডারও তো কেউ দেয় না ভারত ছাড়া, একসঙ্গে এতগুলো বিমান। একদমই তাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফ্রান্স একটা বিরাট ক্ষতির মুখে পড়বে। কারণ ইন্ডিয়ান যে অস্ত্রগুলো আছে, যেগুলো নিক্ষেপ করা হয়, সেই অস্ত্রগুলোর ডিমান্ড, সেগুলো পরীক্ষিত। ভারত পাকিস্তান সংঘর্ষ সিঁদুরে যেভাবে ভারত অপারেশন করেছে, এটাতে এটা কিন্তু পরীক্ষিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন ইন্ডিয়া চাইছে ফ্রান্সের কাছে যে রাফালের কোড দাও, আমি ওখানে আমার ব্রহ্মস আমি ফিট করে আমি অ্যাটাক করব। তো সেটা এখনো রাজি হয়নি। যদি রাজি না হয় তাহলে তো পরিস্থিতি অন্য জায়গায় চলে যাবে, এবং সারা পৃথিবীর যে অস্ত্র ব্যবসা, সেটার এখন বিকল্প হয়েছে ইন্ডিয়া। Su-57 আছে ভারতের কাছে, কারণ আমরা Su-30 ব্যবহার করি, যেখানে অলরেডি ব্রহ্মস লোডেড আছে আর কি, রাশিয়ান প্ল্যাটফর্ম যেগুলো। হ্যাঁ, একদমই তাই। এবার স্বাভাবিকভাবে কি হবে, ইন্ডিয়ার এটাই সুযোগ, আমি যদি রাফাল না নিই তাহলে রাশিয়ার থেকে অন্য কোনো যুদ্ধ বিমান নেব, আমি দরকার হলে 5th জেনারেশন আমেরিকার বিমান নেব। তো সেই জায়গায়, এবং এখানে ভারত নিজেও তৈরি করছে একটা আমেরিকা বলে বিমান। হ্যাঁ, ভারত তো নিজে তৈরি করছে, আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি সেগুলো নিয়ে নেব। কারণ এই অস্ত্র ব্যবসাগুলো না এরকম ভাবে হয়, আমি কিছু নেব, তুমি কিছু নেবে। আমদানি এবং রপ্তানি, সেটা সব ট্রেডেই হয়, সেটা আর্মস ট্রেডেও এটা কিন্তু হয়, এটা নিতে হয়, কিছু করার নেই। এবং পৃথিবীতে যে সমস্ত থার্ড ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে, তারা কিন্তু এখন ইন্ডিয়ান অস্ত্র, কারণ এত মানে ওই সস্তায় পুষ্টিকর খাবারের মতো অন্য কোথাও কেউ দিতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সারা পৃথিবীর অস্ত্র ব্যবসায় কিন্তু ভারত একটা থাবা বসিয়েছে। আচ্ছা, এবার বিদেশ থেকে ফের দেশে ফিরছি। আমাদের ভারতবর্ষে এই ভারত পাকিস্তান পর্বের পর দেখলাম যে হাজার হাজার পাকিস্তানি সামনে এসছেন, যাদেরকে দেখা গেল যে ভারতবর্ষে তারা দীর্ঘদিন ধরে থেকেছেন, এমনকি তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড, মানে নাগরিক প্রমাণ করার জন্য আমাদের কাছে যা যা আছে তাদের কাছেও তাই আছে। এবার তারা আমাদের পলিটিক্সেও ইন্টারফেয়ার করে, এমনটা দেখা গেছে। এই বিভিন্ন রাজ্যে ধরপাকড় হলো, এই রাজ্যে সমস্যাটা কোথায়? মানে কেন এই রাজ্যে তারা ধরা পড়লেন না? সামনে এক ইক্কা দুক্কা লোক ধরেছে, সেটাও হচ্ছে সেন্ট্রাল এজেন্সিগুলো ধরেছে। পুলিশের কোথায় সমস্যা হলো যে এই জায়গাতে ইন্টারফেয়ার কেন পুলিশ করলো না? না, আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই রাজ্য ওই রাজ্য, এই সরকার ওই সরকার না। বিষয়টা হলো বা পাকিস্তানি না, আমাদের পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা বাংলাদেশ। হ্যাঁ, ন্যাশনাল সিকিউরিটির জন্য তো বড় থ্রেট এরা। গত দুদিন ধরে আনন্দবাজার পত্রিকায় পরপর দুটো খবর। প্রথম খবর কি, যে না, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নাম ভোটার কার্ডে আছে। আজকের আনন্দবাজারে কি আছে, এটা ছিল গতকালকে। আজকের আনন্দবাজারে কি আছে না, এই মানুষগুলো শুধু ভোটার তালিকায় নাম তোলেনি, রাজ্য সরকারের বিভিন্ন রকম সুবিধা তারা নিচ্ছে, এতে করে রাজ্যের বিরাট ঘাটতি। বিশেষ করে তোমার মনে থাকবে, একজন রোহিঙ্গা ধরা পড়লো, সে বললো ইমাম ভাতা পর্যন্ত। হ্যাঁ, নর্থ বেঙ্গলে পেয়েছে, মালদায়। তো এইরকম ভাবে, অর্থাৎ শুধুমাত্র যে কেন্দ্র সরকারের বা আমাদের বোঝা এমন নয়, বোঝাটা দেশের। এখন ওয়েস্ট বেঙ্গলটা তো আর দেশের বাইরে না, সেটাই বলছি। স্বাভাবিকভাবে আমি এই রাজ্য ওই রাজ্য, এই সরকার সেই সরকার না। পয়েন্টটা হচ্ছে, যখন কোনো বিদেশি নাগরিক কোনো দেশের যে কোনো অঞ্চলে থাকে, সে কখন ফিরবে
সে কখন ফিরছে না, সে কতদিন আছে, এই দায়িত্বগুলো যাদের কাছে থাকে যে অমুক নাগরিক সে ফেরেনি, সেই সংস্থাটা কিন্তু কেন্দ্রীয় সরকার। একদমই একদমই। তো কেন্দ্রীয় সরকার যদি সেই তালিকা করে প্রতি বছর সেই তালিকাটা যদি সেই রাজ্য এবং তার থানাগুলোকে দেয় এবং যদি ফিডব্যাক চাইতো, তাহলে আজকে এই অবস্থা হতো না। বুঝবে কি করে? ধরো আমি একটু ইন্টারাপ্ট করছি, ধরলাম আমি সাপোজ আই এম এ বাংলাদেশ, আমি ধরো পেট্রাপোল দিয়ে ঢুকলাম, ঢুকে আমি আমার নথিতে আছে যে আমি বেনাপোল হয়ে ভারতে ঢুকলাম। এরপর এখান থেকে আমি কোথায় পালালাম সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট জানবে কি করে? আমাকে বোঝাও। যখন কোনো নাগরিক কোনো দেশে যায় তখন সেই নাগরিকের একটা কন্ট্যাক্ট নাম্বার থাকে। যে নাগরিক যায় বৈধভাবে তার পাসপোর্টে তার কন্ট্যাক্ট ডিটেলস থাকে, তার অ্যাড্রেস থাকে। বাংলাদেশ থেকে কোনো নাগরিক এলো, আসার পরে সে 6 মাসের ভিসা নিয়ে বা 1 বছরের ভিসা নিয়ে বা 3 বছরের ভিসা নিয়ে সে এলো। এবার এই ভিসা নিয়ে যখন সে আসছে তখন এই ভিসাগুলো মানে তারা ভিসা নিয়ে ঢুকলো, ঢোকার পর একটা টাইম থাকে, ওখানে দুটো জায়গা থাকে, এক্সিট আর এন্ট্রি। একটা হচ্ছে মানে কেউ যদি নদী দিয়ে আসে নদী, কেউ যদি স্থল দিয়ে আসে স্থল, আর আরেকটা অল্টারনেট থাকে এয়ার। তাহলে সে যখন ইন করলো সে আউট করলো না। আমার কতজন নাগরিক প্রতি বছরে ইন করেছে আর কতজন নাগরিক আউট করেছে আমি এই শর্টিংটা করবো। সে কোথায় গেছে, এবার কোথায় যায়নি, সে আমার যে লোকাল অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেস ধরে এগোবো। যদি আমি না পাই তাহলে আমি সেই দেশের সরকারকে বলবো যে এদের সাথে কন্ট্যাক্ট করো, সে কোথায় গেছে, আমার দেশে সে নেই। রাইট, পরিষ্কার হিসাব। কিন্তু এতদিন ধরে এই কাজগুলো করা হয়নি, কারণ আসলে আমার যেটা মনে হয়েছে আমাদের দেশে না এই প্রগতিশীল নামক একটা বস্তু এত পরিমাণ মানুষের মগজ ধুলাই করেছে, এবং আমাদের দেশে একটা স্বাভাবিকভাবে ওই যাদের মানে কনসেপ্ট আছে দেশ নেই, মানে আন্তর্জাতিকতাবাদ আর কি, তাদের কোনো দেশে বিশ্বাস করে না, কিন্তু আবার এই দেশে সংবিধান মেনে আবার ভোটে লড়ে। তো এইরকম যারা প্রগতিশীল আছে তারা আবার এইসব ক্ষেত্রে কি দেখে? ধর্ম দেখে, কখনো নাগরিক দেখে। এরা শুধু বলে ভাত ভাত ভাত, পেট আর ভাত। হ্যাঁ, তো এই মানে পেট আর আমি আর বলছি না, আর একটা তাদের কাছে পেট আর তলপেটের বাইরে গিয়ে কিছু নেই। কিন্তু তারা এই সমাজের আজকে এই উপমহাদেশে এই অস্থিরতা, এই পরিস্থিতি, এই উত্তেজনার যে বিষাক্ত বীজ, সেটা স্বাধীনতার পরপরই তারা কিন্তু এখানে পুঁতেছে। স্বাধীনতার আগে এই গাছের জন্ম হয়েছিল সিপিআই এর হাত ধরে, পরবর্তীতে সিপিএম হলো, তারপরে এমন ব্রিটিশরাও এতে হেল্প করেছিল। তুমি যদি সে তো করবে, ব্রিটিশরা তো সবাইকে হেল্প করেছে না খিলাফতের সময় তৈরি করতে গিয়ে। তো এদের এইগুলো করেছে। এখন বলতে গেলে সবাই বলবে মানে বিষয়টা এখন এরকম হয়ে গেছে যে ওরা না কিছু, এই যে আমি বললাম আজকে এই পরিস্থিতিটা কেন এলো, আজকে বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও তো কেন্দ্রীয় সরকারকে ওই সময়, তিনি তখন পুলিশ মন্ত্রী, তিনি তো বলেছেন আমার এখানে এই অবস্থা, তাকেও পার্টি লাইনে পার্টির চাপে সরে আসতে হয়েছে, বিশেষ করে মাদ্রাসার বিরুদ্ধে বলেছে। তাহলে ওনার মতো একজন বামপন্থী হার্ডকোর কমিউনিস্ট তিনিও কিন্তু বলতে বাধ্য হয়েছিলেন। এবং আমরা দেখেছি এটা 15 অবধি আমি দেখেছি যে এই বাংলাদেশের যে এক্সট্রিমিস্ট তাদের নিয়ে যে ওদের ব্রিগেড আন্দোলন, সে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশে জ্যোতি বসু অব্দিও বলেছে সমর্থন, মানে না সমর্থন করেনি, বলছে আমরা বিরোধিতা করেছে। মানে ওরা এক্সট্রিমিস্টের বিরোধিতা করে, আবার এদিকে এক্সট্রিমিস্টের সামনে গেলে ওরা বলে প্রগতিশীল। মানে এই যে ডুয়াল ক্যারেক্টার এদের, আসলে সমস্যাটা হলো কি, এরা দেখবেন যে কথায় কথায় বলে না বাংলা ওই কি যেন সৌহার্দ্যের বাংলা, বাংলা রবীন্দ্রনাথের বাংলা, বাংলা মধুসূদনের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, নজরুলের বাংলা। সেটা কি ভাগ হওয়া বাংলা না অখণ্ড বাংলার কথা তারা বলে? ওরাই জানে সেটা কোন বাংলা। সৌহার্দ্য এত থাকলে তো বাংলা ভাগ হয় না। এইবার অ্যাকচুয়ালি তাই, কিন্তু এই ভাগ নিয়ে ওরা বলে না। এবং ওরা বলে, একটা ভালো পয়েন্ট তুললেন, বলছি আমি, এরা কি বলে বাংলা এরকম এরকম এরকম, বাংলায় অশান্তি। এবার এই যারা বলে, বিভিন্ন রাজনৈতিক দলের অনেকেই আছে, তারা না দীর্ঘ 34 বছরের শাসন ব্যবস্থায় কেউ চেতন মনে বাম, কেউ অবচেতন মনে বাম। এই প্রজন্মটা যতক্ষণ না পর্যন্ত না মৃত্যু হবে ততদিন বাংলার অবস্থা কখনো সংস্কারের দিকে হবে না। আমি বলছি না ডানপন্থী বাই, কিন্তু এই ভাবনাটা, এই প্রজন্মের ভাবনাটা, কারণ এরা এরকম হয়ে গেছে। কারণটা কি, এরা কথায় কথায় বলে না যে আমরা অহিংসা, গান্ধীবাদী, অমুক তমুক এরকম। আচ্ছা, বাংলায়
স্বাধীনতার পরে কংগ্রেস শাসন বসলো, কংগ্রেসকে সরানোর জন্য সিপিএম কি গুলি করেনি, মারেনি, মানুষ খুন করেনি? নকশাল পিরিয়ড আমরা দেখেছি, দুপক্ষকে মেরেছে, নকশাল পিরিয়ড আমরা দেখেছি। এবার যখন বামপন্থীরা ক্ষমতায় এলো, সিপিএম এর নেতৃত্বে বামপন্থীদের মেরেছে, তো এইবার তারপরে কি হলো, এরা এরকম বললো, এরা আবার কি বলে, আমাদের না পূর্বপুরুষ না ওই স্বাধীনতা বিপ্লবী ছিল, আরে পুরো বিপ্লবী স্বাধীনতা যদি থাকতো তাহলে দেশভাগ করে তোরা স্বাধীনতা নিয়ে আবার বুক ফোলাস কেন? স্বাধীনতা মানে কি চুক্তি করে ইংল্যান্ডের লেবার পার্টি, অনেকে আবার দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী বলবেন, বিষয়টা একদমই নয়। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, ইন্ডিয়ান ফ্রিডম অ্যাক্ট 1946, ডমিনিয়ন স্ট্যাটাস, একদমই তাই। ইংল্যান্ডের পার্লামেন্টে লেবার পার্টি ক্ষমতায়, সেখানে পাশ হয়েছিল, আমি সেটার কথা বলছি। এই রকম ভাবে একটা আইন, তারপরে পার্টিশন, মানে তারপরে স্বাধীনতা, দেশভাগটা এবং স্বাধীনতা দুটো কিন্তু সেটিং করে হয়েছিল ইংরেজদের সাথে। সেই জন্য এখন না যা কিছু করি কংগ্রেস আর সিপিএম আমি দেখি সেটিং 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 বলে। আমি যদি একজন বাঙালি হয়ে থাকি, এই অবাঙালি কোনো দলকে আমি ভোট দিতে পারি না, তাদের সমর্থন করতে পারি না, তাদের পক্ষে কথা বলতে পারি না। কারণ কি করলো কংগ্রেস সরকার, ওই ইন্ডাস্ট্রিয়াল ল দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের শিল্প কলকারখানার মেরুদণ্ড ভেঙে দিল। সিপিএম ক্ষমতায় এসে চাকা বন্ধ করে দিল তো কলকারখানার। এবার তৃণমূলের হাতে এসে পড়েছে এটা কি, তৃণমূল তো ক্ষমতায় আছে, অনেকেই বলবেন চটি চাটা, তা নয়, ক্ষমতায় আছে বলে মূল্যায়ন এখন হয়নি। পরীক্ষা শেষ না হলে কিন্তু পরীক্ষার খাতায় নাম্বার বসে না। ঠিক সেরকম ভাবে এই সরকারের মূল্যায়ন হবে সরকার চলে যাওয়ার পর। এবং এই সরকার কি পেয়েছে, একটা ভাঙা পোড়ো বাড়ি পেয়েছে। এবার এই সরকার জীবনগুলো বাঁচাবে, বাড়ির ভিতরে থাকা, নাকি বাড়ি মেরামত করবে, উভয় সংকটে পড়ে গেছে। এই জায়গাটা পরিণতিতে সিপিএম কংগ্রেসের দায়িত্ব নিতেই হবে। না সেটা ঠিক আছে, কিন্তু বললে যখন বাড়িটা ভাঙা, তাহলে বাড়িটা তো রিপেয়ার করা উচিত ছিল, নাকি বাড়িটা বিক্রি করে দেবে? তো বাড়িটা বিক্রি করে দিচ্ছে। কোনটা করবে, কোনটা করবে? আপনি একটা এত বছরে একটা কলকারখানা, ভারী শিল্পের কথা বলছি, কিছু যে হয়নি আমি সেটা বলছি না, কিন্তু ভারী শিল্প কি একটাও এসছে দেখার মতন শিল্প, যেখানে অন্তত ভারী শিল্প না এইভাবে আসে না। আমরা সবাই বলি ঠিকই, ভারী শিল্প কখন আসে? ভারী শিল্প আসতে গেলে আমার এখানে ওই ভারী শিল্পের জন্য শ্রমিক দরকার। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থায় দেখুন তো কারিগরি শিক্ষা আছে, সেটা করেনি কেন 14 বছর? এইবার এরা যে এসছে করেছে, ওই যে বললাম সিস্টেমটা, সরকার পরিবর্তন হয়েছে, সিস্টেমটা কিন্তু এখনো, আমি একটু আগেই বলেছি, আমরা চেতনে বাম অবচেতনে বাম, সিস্টেমটা কিন্তু সেই চেতন বাম অবচেতন বামের মধ্যেই আছে। আমলাগুলো টোটাল যারা যা আছে, তারা কি করেছে, তারা তৃণমূল এই পিরিয়ডটাকে না, আপনি পশ্চিমবঙ্গে তৃণমূল দেখুন আর ত্রিপুরাতে বিজেপি দেখুন, একই রোগে ভুগছে, একই অসুখে ভুগছে। কারণ এই দুটো জায়গাতে সিপিএম নামক একটা বিদেশি মতবাদে চলা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল। তাহলে প্রায় 3 বছরের মধ্যেই তো ক্ষমতা বদল, মানে কেন্দ্রেও যদি দেখি, এখানে 2011-এ মমতা এলেন, 2014-তে মোদী এলেন, দিল্লির মসনদে বসলেন। তাহলে উনি কোন ম্যাজিকটা করলেন যে উনিও তো সেই কংগ্রেস আমলের IAS-IPS-রা, তাদেরকে তো দিয়ে কাজ দিব্যি চালাচ্ছেন? না, আসলে নরেন্দ্র মোদীর একটা প্লাস পয়েন্ট আছে, তিনি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। ভারতবর্ষের প্রথম কোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি 3 বার ভোটে জিতে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। উনি প্রথম স্বাধীন ভারতে জন্ম নেওয়া ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তো গুজরাটের মুখ্যমন্ত্রী উনি যখন ছিলেন, তখন উনি কি করেছেন, আরো বিভিন্ন রাজ্যে তো ছিল, তো সেই সময়ে তার নিজের যে আমলাগুলো, সেই আমলাগুলোকে দিল্লিতে নিয়ে এসেছিলেন, নাম্বার 1। আচ্ছা। নাম্বার 2, বাঙালির একটা সমস্যা আছে। আমরা যদি সেই বৈদিক যুগে দেখি, তখন এই এরিয়াটা ছিল মিলেচ্ছ, মানে কোনো অন্য কোনো কিছু নেই, এদের সব মিলেচ্ছ। আর জওয়াহরলাল নেহরু তিনি কি লিখেছিলেন, বেঙ্গলি যে ক্যান্সার অফ ইন্ডিয়া, তাই নাকি? হ্যাঁ, বাংলা নিয়ে। এবং যখন এই শিল্প ল হয়, তখনও আমাদের এখানকার মুখ্যমন্ত্রী সরকারে কংগ্রেস, তিনি চিঠি লিখেছিলেন নেহরুকে
যেটা বাংলার জন্য খুব ক্ষতিকর। না, এই পর্বটা আমি জানি না, মানে এই যে ক্যান্সার অফ ইন্ডিয়া কেন, মানে এটা আমাদের থট আজকে, মানে এটা অ্যাকচুয়ালি কিরকম হয়েছে, ধর্ম এসে আটকে গেছে উত্তরপ্রদেশে, আর শিক্ষা এসে আটকে গেছে বিহারে, মানে নালন্দা বিশ্ববিদ্যালয় ওর ওদিকে, তখন তো বিহারে ছিল, সেই জন্য বলা হয় ধর্ম শিক্ষা আটকে গেছে। বাংলায় না 34 বছর তো সিপিএম ক্ষমতায় ছিল, বা একটু সিপিএম এর পক্ষে বলি, কমিউনিজম যেটাকে বলা হয়, 34 বছর ক্ষমতায় থাকার পরে কমিউনিজম এই চেহারা হয়, এই পরিণতি হয় কমিউনিজমের। 34 বছর তো ক্ষমতায় ছিল, কে কমিউনিজমটাকে গ্রহণ করেছে? নিশ্চয়ই ওদের একটা থিওরি আছে, নিশ্চয়ই ওদের একটা আদর্শ আছে, নিশ্চয়ই ওদের একটা মতবাদ আছে, ওদের মতো করে। আমি পছন্দ করি বা না করি, কিন্তু ওদের মতো করে তো আছে। সেটা যদি কিনা কেউ 1% নিত, আজকে বাংলায় তৃণমূল শাসন এই ছবি আমরা দেখতাম না, শিক্ষা দুর্নীতি দেখতাম না। 34 বছরের শাসন ব্যবস্থায় বড় হয়ে একটা বাবা তার ছেলেকে বলছে টাকা দিয়ে, বাবা এই নিয়ে চাকরি কিনে নিয়ে আয়। আর 34 বছরের শাসন ক্ষমতায় আদর্শে কপছে, বড় প্রগতিশীলতার ভাবনা যে শিক্ষিত সমাজ কপচেছে, সেই শিক্ষিত সমাজ বলেছে আয় বাবা চাকরি নিয়ে যা, টাকা দিয়ে যা, টাকা দে চাকরি নিয়ে। দোষটা শুধু তৃণমূলের নয়, এই যে জিনিসটা, এটা শুরুটা হয়েছিল কখন থেকে? এই জিনিসটা 34 বছরের শাসন ব্যবস্থা, এই জিনিসটা এলো কি করে? 34 বছরের শাসন ব্যবস্থায় কি হয়েছে আমরা কি দেখেছি? সংখ্যালঘু, আচ্ছা কোনো ব্যক্তিকে যারা বলছেন আমরা শ্রেণী এরকম বিভেদ চাই না, বিভেদ চাই না, আবার এদিকে সংখ্যা দিয়ে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি এবং বলছি কি লঘু আর গুরু। আমি জানি না এটা তাদের কাছে তো থিওরিটিক্যালি শোষক আর শাসকের বাইরে কোনো ক্লাস হওয়ার কথা নয়। তাহলে তারা এত বিভেদ আর বিভেদ নয় এরকম ভাবে বলে কেন? অন্যকে বলে কেন বিভেদ? সাম্প্রদায়িক দল ওরা অন্যদের বলে, তৃণমূল বিজেপিকে তো বলে ওরা এরা দুটোই বিভেদ, নিজেরাই এরাও তো সাম্প্রদায়িক। তাহলে সিপিএম কি বিভেদ তৈরি করেনি? বলুন তো, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন মুসলিম এরিয়ায় গিয়ে, তারা বলেননি কমিউনিস্টরা যে আমাদের ভোট দিন, নইলে কিন্তু সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দেবে, হিন্দুরা তোমরা তোমাদের গ্রাস করবো? হিন্দু পাড়ায় গিয়ে এই কথাটা বলেননি? মুসলমানরা কিন্তু আমাদের ভোট না দিলে, আমরা ক্ষমতায় না থাকলে মুসলমানরা তোমাদের অ্যাটাক করবে। এটা কি, হোয়াট ইজ দিস? এটা কি ভাগ নয়, ভেদ নয়? আমি জানি না ওদের থিওরিতে ভাগ ভেদ কি, কারণ অ্যাকচুয়ালি কার্ল মার্কস যেটা বলেছিলেন, আর এরা কার্ল মার্কসকে ইহুদি, পৃথিবীর নৃশংসতম জাতির মধ্যে কিন্তু অবশ্যই আমি বলছি হিংসা মৃত্যুর নিরিখে তারা ইহুদি নাম্বার 1, দ্বিতীয় কারা খ্রিস্টান। তারা তো রিটেলিয়েট করেছে, প্রথমে মারলো কারা অবশ্যই, মানে না আমি বলছি হিংসায় জড়িয়ে যাওয়া, তাদের হাতে খুন হয়েছে। এই তারপরে কে মুসলিম আর মানে ইসলাম আর কমিউনিজম পাশাপাশি। আমার যতদূর মনে হয় পরিসংখ্যানে নিজে 2 কোটি একবারে মেরে দিয়েছে। ইসলামের থেকে বোধহয় কমিউনিজমটা এক্ষেত্রে এগিয়ে অবশ্যই হিংসায়। এবং এই বাংলাতেই কি করেছে, তাই তো সব ক্ষেত্রে যেখানে দাঁড়িয়ে কথা বলছে এখান থেকে বেশি দূর নয়, খুব কাছাকাছি। বাংলায় একটা সময় শাসন, মজিদ মাস্টার, বাংলায় একটা সময় তাকে সবাই চিনতো। বাংলায় এমন কোন আইএস আইপিএস ছিল না যে মজিদ মাস্টারের নাম শুনতো না। মজিদ মাস্টার পার্টিটা ছেড়ে দিয়েছে, আমি তার ইন্টারভিউ করেছি। তুমি ওকে ধরে নিয়ে এসে দেখিয়েছিলে এই লোকটা মজিদ মাস্টার, তো থানায়। তো সে মজিদ মাস্টার বলেছিল আমার ভাইয়ের বুকে গুলিটা, কংগ্রেসের গুলিটা এখনো আছে, এবং আমি যা করেছি দলের জন্য। এবং তিনি বলেছেন যে আমি যে কংগ্রেসের বিরুদ্ধে লড়েছি সেই কংগ্রেসকে আমাকে সাথে নিয়ে বসতে হচ্ছে, আদর্শ কোথায়? সেই জন্য উনি দলটাই ছেড়ে দিলেন। পরে আলু পটল বিক্রি করতেন, এখন তিনি বিক্রি করছেন সাধারণ জীবন। তিনি কিন্তু মাস্টার। বেসিক্যালি সিপিএম তাকে যেভাবে দেখিয়েছিল তিনি কিন্তু বাস্তবে সেরকমটাও নন। এবং কেন কিভাবে তাকে দেখানো হয়েছিল, কেন ওরকম পরিস্থিতি, তাকে ওরকম মানে নিজের তৈরি মেছো ভেড়ির কমান্ডার নিয়ে ঘুরতে হয়েছিল, তার পিছনেও কারণ আছে। আমরা কিন্তু সেই কারণটাই যাই না। আজকে আমার কথাগুলো মনে হচ্ছে কমিউনাল, কেন? তার পিছনেও তো একটা কারণ আছে। আমার এটা তো কোনো একটা ক্রিয়ার প্রতিক্রিয়া, সেই ক্রিয়াটাকে না খুঁজে, সেই প্রতিক্রিয়াটাকে না দেখে আমরা কি করছি, মানুষকে দাগিয়ে দিচ্ছি। এই যে ন্যারেটিভ ওয়ারের না, এটা খুব পরিমাণ একটা ভয়ঙ্কর দিক। আচ্ছা, এই কমিউনিজমের কথাই যখন বলছিলে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কমিউনিস্টরা এখন খুব বেশি, যারা ওই রোহিঙ্গারা অবৈধভাবে ভারতে এতদিন ছিলেন
গান্ডে পিণ্ডে খেয়েছেন এবং ভোটও দিয়েছেন অনেকে, কাউকে কারো পক্ষে বলেছেন বা বিপক্ষে বলেছেন সেটা বড় কথা না, ভারতের পলিটিক্সে তারা ইন্টারফেয়ার করেছেন। তাদেরকে যখন সরকার ডিপোর্ট করছে তখন পদ্ধতিগত বিষয় নিয়ে তারা হঠাৎ করে দয়ালু হয়ে উঠছে। কিন্তু ভারতবর্ষে যখন আমরা দেখি দাঙ্গা হয়, বিভিন্ন ঘটনা ঘটে, তখন এদের ভারতের আমাদের সে যে পক্ষই হোক কোনো কমিউনিটির প্রতি এত বেশি তাদের দয়া দেখা যায় না। অথচ বিদেশি যারা ভারতের নাগরিক নয়, যারা ভারতের পলিটিক্সকে ইন্টারফেয়ার করে, সে যাকেই ভোট দিক, তাদের প্রতি এরা এত দয়ালু কেন? বিষয়টা হচ্ছে ক্ষমতা। ওই লোকগুলোকে আমি যদি নিতে পারি ওরা আমার ভোট ব্যাংক হবে, এর বাইরে কিচ্ছু না। ঘরের লোকগুলো কি দোষ করলো? এদের কাছে তো ঘর বাইরে বলে কিছু নেই, বললাম না, ওদের তো দেশ কনসেপ্ট না। আচ্ছা, ওদের কাছে বলে সারা পৃথিবীটাই দেশ, সারা পৃথিবীতে মানুষের অধিকার আছে, নিশ্চয়ই আছে, নিশ্চিতভাবে তার দেশে আছে, কিন্তু একটা ভূখণ্ড আছে। চীনে গিয়ে এই জিনিসটা বলুক তো, ক্ষমতা আছে? ভারতীয়রা অবৈধ এইভাবে থাকতে পারবে? কমিউনিস্ট যারা আছে, পশ্চিমবঙ্গের বামপন্থী যারা আছে, ওই কি যেন বলে প্রগতিশীল যারা আছে, তাদের আলু পটলের দম আছে। উইঘুরদের নিয়ে তারা কথা বলেন, কথা বলুক, বলবে না। এইখানে কারণটা হচ্ছে ভোট বাক্সের পলিটিক্স। আমাদের না সবার আগে ভাবতে হবে জাতীয়তাবাদ। ওরা না কথায় কথায় বলে এই জাতীয়তাবাদটা যেন আবার উগ্রতা না হয়, উগ্র না ভাবে প্রকাশ পাচ্ছে। উগ্রতাটা কি, সেটা কি কমিউনিস্টদের কাছে শিখতে হবে? আচ্ছা, ভারতীয় জাতীয়তাবাদের কারণে মৃত্যুর সংখ্যা কত? আমি গোটা পৃথিবী ছেড়ে দিন, পশ্চিমবঙ্গে কমিউনিস্টদের শাসনের নৃশংসতার মানে মৃত্যু, রক্ত, অঙ্গহানি, হিংসার সংখ্যা কত, বলুক না ওরা। আমি সব ছেড়ে দিলাম, আমি ওইসব ছেড়ে দিলাম। ওদের বেদি, নিজেদের বেদিগুলো গুনলেই তো পরিষ্কার হয়ে যাবে। ফরওয়ার্ড ব্লকের বেদিগুলো, ফরওয়ার্ড ব্লকের যে কটা বেদি আছে, সিপিআই যে কটা বেদি আছে, সিপিএম এর যে কটা বেদি আছে, সেই বেদিগুলো গুনলেই হয়ে যাবে। ছেড়ে দিন বেদি, নকশাল পিরিয়ডে খুনের সংখ্যা। জাতীয়তাবাদের কারণে ভারতবর্ষে গোটা দেশে সেই 47 থেকে আজকে 2025 আছে, দেখাতে পারবে? আছে কোনো কমিউনিস্ট, কোনো প্রগতিশীল আছে? পরিসংখ্যান নিয়ে আসুন, দেখি আপনার ওই ছোট্ট পোশাকে আলু পটলের সংখ্যা কত। আমার এদের জন্য না, এই যে তথ্য বিকৃত করা, আপনি তথ্য জানেন না ঠিক আছে, কিন্তু বিকৃত তথ্য পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অস্ত্র, বিকৃত তথ্য। আচ্ছা, একটা জিনিস আমি খুব, দর্শকরাও খুব ইন্টারেস্ট পাবে এই বিষয়টা জেনে, আমি ওটা খুব গভীরভাবে ভেবেছি, মানে রাতের ঘুম হয়নি বলতে পারো। সেটা হচ্ছে যাদের স্লোগান লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, তারা ভারতের 4 দিনের সংঘাত বলবো, কারণ সরকার যেহেতু যুদ্ধ বলছে না, বলছে এই সংঘাত বন্ধ করে দিতে হবে, অপারেশন সিন্দুর বন্ধ করে দিতে হবে, যদি যুদ্ধ বলি তাহলে যুদ্ধ বন্ধ করে দিতে হবে, রাস্তায় হা হা হি হি শুরু করে দিল। এটা মানে এটা দ্বিচারিতা নয়? এটা হচ্ছে অসুখ, রোগ সারে, অসুখ সারে না। আচ্ছা, মানে আমি না এটাকে যদি ডিকোড করি, একটা অদ্ভুত বিষয় আছে, মানে কি বলবো, 34 বছর শুধু কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমি বলছি এটা না শুধু আমাদের এইটা না, এটা ওই যে বললাম বেঙ্গল অফ ক্যান্সার অফ বেঙ্গল ইজ এ ক্যান্সার অফ ইন্ডিয়া। কেন? আচ্ছা, শুনতে কিন্তু খারাপ লাগছে কথাটা। কারণটা হলো, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যারা, শেখ হাসিনার যারা বিরোধী, তারা দেখবেন আমাদের এখানে মোদিকে গালাগাল দেয়, তাই তো? বিএনপি, জামাত সবাই গালাগাল দেয়। আর এই শেখ হাসিনাকে, শেখ হাসিনার পক্ষে ভারতের সমস্ত রাজনৈতিক দল, তাই না? কাইন্ড অফ, যেহেতু ন্যাশনাল পলিসি তাই। না না, আমি পলিসি বলছি না। শেখ হাসিনার প্রথম প্রিয় কে ছিল, কে বসালো? কংগ্রেস। বাংলাদেশে যারা শেখ হাসিনা বিরোধী তারা হচ্ছে কংগ্রেসের বাচ্চা, মানে কংগ্রেসের। কংগ্রেস আমলে তিনি ভারতে ছিলেন, মানে এরকমই একটা, না অবশ্যই ছিল, হ্যাঁ, এখানে বড় হয়েছে, এখানে বড় হয়ে তারপরে বাংলাদেশে গিয়ে, মানে এসে বিদেশ থেকে এখানে আসে, এসে তারপরে বাংলাদেশে গিয়ে পলিটিক্স করে। বিষয়টা হলো, যে ইন্দিরা, শেখ মুজিবকে বসালো কংগ্রেস, ইন্দিরাকে বসালো কংগ্রেস। ইন্দিরা আজকে এই শেখ হাসিনা আজকে যে ভারতে আছে, এর বেসটা তৈরি করে গেছিলেন, এই সিস্টেম পদ্ধতি গোটাটাই তৈরি করে গেছিল ইউপিএ সরকার, যার বিদেশ মন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। বাংলাদেশে একটা মানে ঘটনা ঘটে, খুব গোপন ঘটনা, সামরিক ঘটনা। সেই ঘটনার পরে কথা বলছো কি?
না, তারপরেও আর আচ্ছা, একটা আচ্ছা, ঘটনা আচ্ছা, ঘটে, তো আচ্ছা। বিডিআর এর পরে। হুম। তো তখন আর কি বিষয়টা হয়েছিল যে শেখ হাসিনার এরকম তো প্রণব মুখোপাধ্যায় বিদেশ মন্ত্রী, উনি উদ্বেগ প্রকাশ করলেন গোয়েন্দা রিপোর্ট দেখে। হ্যাঁ। তখন এরকম তৈরি হয় শেখ হাসিনাকে একদম কিভাবে ওখান ভারতবর্ষে থেকে, আনা হ্যাঁ, হবে, হ্যাঁ, কিভাবে হ্যাঁ, কি করা হ্যাঁ, হবে, হ্যাঁ। এই খবরটা না বেরিয়েছিল। আমি হুম। নিজে শেয়ার করেছি, আমি নিজে এটা করেছি। অদ্ভুতভাবে এটাকে এড়িয়ে গেল। হুম। এড়িয়ে গিয়ে ওই শরৎচন্দ্রের ইসে পড়েছিলাম, সেই নেড়ে ব্রাহ্মণগুলো যেভাবে এই নিচু জাত, মানে আমি ব্রাহ্মণ আরো নিচু জাত, কিন্তু ওকে আমি ওর পাশে বসেছি এখন। তো আমি বলছি কিন্তু ওই সময়ের কথা, হ্যাঁ, হ্যাঁ। আমি এই সময়ের কথা কিন্তু ওকে নিচু জাত বলছি না। তো ও এখন আমি মানে এই যে বসেছি না, আমি না এরকম ভাবেই বাবা গায়ে লাগছে, হ্যাঁ, ইস হ্যাঁ, হ্যাঁ। সরে যাও সরে যাও, মানে এইরকম ভাবে ওই সময়টাতে চলতো। সেই সময়ে এই কাজগুলো করা হয়েছে, অথচ ওই সময়ের ধারাটাকে ঠিক এই সময়ে দেখা গেল বাংলাদেশিরা যারা শেখ হাসিনা বিরোধী, তারা কংগ্রেসের এই বিরাট বড়, আজকে আমরা শেখ হাসিনা যে বাংলাদেশি শেষ মানে হয়ে একমাত্র ভারতের বন্ধু, এটা কংগ্রেস এই ভারতবর্ষের মাটিতে প্রত্যেকটা প্রজন্মের মানুষকে শিখিয়ে গেছে, আমাদের ফরেন পলিসিকে মানে ঢুকিয়ে গেছে। প্রত্যেকটা রাজনৈতিক দল এটাই বিশ্বাস করে, এটাই চলে। এটা কেন বলুন তো? কোনো একটা নির্দিষ্ট দেশে, কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে একটি একটি মাত্র রাজনৈতিক দল সে আমার পক্ষের, আর বাকিগুলো শত্রু? এটা গণতন্ত্রে সম্ভব? কি ভয়ঙ্কর গণতন্ত্র বাংলাদেশে! শেখ হাসিনা বা শেখ পরিবার বা আওয়ামী লীগকে দিয়ে ওই আমাদের ইন্দিরা পলিসি এটাকে তৈরি করে গেছে, আমাদের কংগ্রেস পলিসি এটা তৈরি করে গেছে। সেই কংগ্রেসকে বাংলাদেশিরা কি বলে? পছন্দ করে, বলে বন্ধু। আমি ঠিক জানি না না, পাকিস্তান যেহেতু ওদের এত কিছু করে গেছে 30 লোককে, তারপরেও না পাকিস্তানি প্রেমী হয়। বাবা তো নিজের বাপ মার জন্য মানে এইটুকু কষ্ট হয় না যে আমার মাকে এইভাবে কষ্ট করেছিল, আমার বাবাকে এইভাবে কষ্ট না, করেছিল। অরিজিনাল বাবা তো Original- ওরাই। আমি সেইভাবে আমি যাচ্ছি না, আমি ওরকম বিকৃত ওরকম ভাবে হুম। যাচ্ছি না। মানে যেভাবে যেটা বলে সেইটাতে ওরা একটু হয় না। ঠিক আমাদের এখানে ওই রকম, যে এরা অ্যাকচুয়ালি কার পক্ষে, মানে এই যে যারা বলছে না যে না জঙ্গিদের নিরীহ, হুম। ওদের মারা যাবে না, যুদ্ধ নয় শান্তি চাই, আমরা দেখলাম হচ্ছে যুদ্ধ তো ভারত করেনি। হুম। এই কখনো এদের দেখেছি আমরা যে এই যে পাকিস্তান আহ, জন্মের পর, ভারত জন্মের পর প্রথমে উপজাতি, তারপরে আইএসআই, জঙ্গি দিয়ে হিজবুল, জয়েশ, তারপরে লস্কর। লস্কর, এদের দিয়ে যেভাবে করেছে, কখনো এদের বিরুদ্ধে এরা কিছু করেছে? উল্টে বামপন্থীরা কি করেছে? এখনো মাওবাদীদের পক্ষে কথা বলছেন আজাদি এপিডিআর এর চাই, নামে। কাশ্মীরের আজাদি চাই, আজাদ কাশ্মীর হুম। ওরা বলে। তো এরা না, এদের আসলে মস্তিষ্কের একটা অসুখ আছে, যে কারণে ওই আমি বলবো কমিউনিস্ট ইজ এ ক্যান্সার অফ ওয়ার্ল্ড। আদর্শগত দিক থেকে। কারণ এরা পরস্পর বিরোধী, মানে এরা মানে কি এরা এটাই কি এরা এরা নিজেরা জানে। এটাই কি দ্বন্দ্বমূলক বস্তুবাদ? এটা আমার মনে হয় তাই। হ্যাঁ, এবং আর বাঙালির ওই যে বললাম, বাঙালির আসলে কোনো নির্দিষ্ট গাইড আমাদের মধ্যে না, আমরা সাপ এলে সাপ মারছি, ব্যাং হ্যাঁ। এলে ব্যাং মারছি। ব্যাং কিন্তু নিরীহ, তারপরে হ্যাঁ। আমরা ব্যাং মারছি। কিন্তু যারা আমাদের বাড়ির মহিলাদের টানছে, আমাদের মারছে, তখন গিয়ে বলছে "এই ভাই গান্ধীবাদ জিন্দাবাদ, এক গালে মেরেছি, আরেক গালে পেয়েছিস, মেরে আরেক দে। গালটা পেতে দে, কিছু বলিস না, ওদের কষ্ট হবে। আমরা প্রগতিশীল, পুগতিশীল"। এই যে থিওরিটা কি, যে লোকটা এই কাজটা করছে, এবার ধরুন কমিউনিস্টের বিরুদ্ধে যারা আছে তারা আবার গুলি করে করে মারছে। অদ্ভুত। তার মানে আমার প্রাণের দাম কখন? যখন এই প্রাণটা ওদের প্রোডাক্ট হবে। হুম। অদ্ভুত। প্রাণ যখন প্রোডাক্ট হবে ওদের, তখন হচ্ছে আমার প্রাণের মূল্য আছে, আমার প্রাণের জন্য সবার প্রাণ কেঁদে কেটে উঠবে, ঢুকু ঢুকু ঢুকু, মানে সেই যারা আর কি কি বলে গম্ভীরাস্ত্র। কাঁদুনি আছে না, মানুষ মরে গেলে রুদালি। ওই রুদালি ভাড়া করে আনে। এ মালগুলো হচ্ছে কমিউনিস্ট মালগুলো হচ্ছে আমার টাইপ অফ, এদের মাল বলতে বাধ্য হলাম এই ক্যারেক্টারের জন্য। অসম্মান করছি না, কটাক্ষ করছি না, এদের ক্যারেক্টারটাকে, এর বাইরে গিয়ে আর কোনো শব্দ আমার অন্তত জানা নেই, আমার শব্দ ভান্ডারে নেই, সেই জন্য এইভাবে বললাম। সাংবাদিক দেখেছি আমি অনেক, আমার অনেক বস আছে, সিনিয়র আছে, কি বলবো, যাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু শিখেছি, তাদের সম্মান জানিয়ে তাদের সমালোচনা করছি। আমি না অবাক হয়ে যাই, সারা জীবনে
অনেক কিছু তাদের আমি দেখেছি। আচ্ছা, তারা এখন গদি মিডিয়া বলে। তারা বলুন তো, লন্ডনে কারা গেছিল? সাংবাদিকতার ইতিহাসে, আমি লন্ডনে যাচ্ছি না, অত ছোটখাটো বিষয় যাচ্ছে না, আচ্ছা। সাংবাদিকতার ইতিহাসে সংবাদ মাধ্যম, অর্থ, পুঁজি, ক্ষমতা এদের দিয়ে নিয়ন্ত্রণ হয়েছে, তার বয়স কত তারা উত্তরটা দিক। তো এইরকম ভাবে সমাজটাকে বিভ্রান্ত করে গদি মিডিয়া বলে, মানে যে মিডিয়া থেকে তারা বেতন নিয়ে অবসর নিয়েছে সেই মিডিয়াকে বলছি গদি মিডিয়া। এরকমও আমি লোক দেখেছি। মানে আমি না অবাক হই, বেতন নিয়ে খেয়ে পড়ে, মানে এটাই হচ্ছে প্রগতিশীল, এটাই হচ্ছে বামপন্থা। হায় হায় কপাল, কিছু বলার নেই। মানে লজ্জাও না, লজ্জা পাবে বামপন্থীদের দেখলে, আমার এটাই মনে হয়। না, সেটা তো বললে ঠিক আছে, কিন্তু আমরা বাংলাদেশের লোকেদেরও দেখছি যে তারাও মোদিকে গাল দেয়, মোদি খারাপ তাদের জন্য। তুমি আগে এটা ব্যাখ্যা করেছো কেন। তাদের কাছে আবার মমতা ভালো। কোন মমতা ভালো? যে তিস্তা জল চুক্তি বাধা দেওয়ার 1 নম্বর মাস্টার কারিগর। না, মমতা ব্যানার্জি তিস্তার জল বাধা দিয়েছে সেটা তো জোর করে নয়। সত্যি আমি তিস্তা, আমি একদম পুরো যেখান থেকে তিস্তা বেঙ্গলে ঢুকেছে উৎস, সেই ত্রিবেণী থেকে আমি একদম পুরো গাজলডোবা অব্দি আমি স্টোরি করেছিলাম, আমি R+ এর স্টোরিটা করেছিলাম যে জল নেই তো জল কি করে দেবে। আমি চুক্তি করলাম, মমতা ব্যানার্জি ওয়ে বলেছে আমি বিকল্প তোরসা দিয়ে নাও, নেয়নি ওরা। শেখ হাসিনা তিস্তা চাই তো একটাই চাই, হ্যাঁ ওটাই চাই, ওটা হচ্ছে বাংলাদেশের আবই যে বললাম ওদের মাথায় ঢুকে গেছে। বাঙালি মস্তিষ্কটা তো এরকমই না, ইগো আজকে আমি ইগো জানি না, এটা না ওদের মস্তিষ্কে, বাঙালি মস্তিষ্কে একটা সমস্যা আছে, মানে গোড়া খানিকটা না গোড়া কিনা যায় না, আমি বললাম এটা সমস্যা, এটা অসুখ। আমি আজই দেখছিলাম একটা কথা প্রসঙ্গে ফেসবুকে, তো সেখানে একজন বলছিল যে আসলে মানে আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এগুলো নিয়ে না একটা বৃহত্তর, বিহার টিহার নিয়ে একটা বৃহত্তর বাংলাদেশ, মানে উড়িষ্যা যে বাংলার বর্ডার। তো আমি বললাম যে এরকম ভাবনায় না মানুষ হয়, এবং এরা কোন বিদ্যালয়ে পড়ছে, কাদের কাছ থেকে শিখছে। বিষয়টা হচ্ছে ওই অনেকে বলবেন যে পুজোর চিত হয়ে সই ইচ্ছা জাগে। পুজো আবার অনেক সময় ভাবে যে আমি যদি একটু হিমালয়ে গিয়ে হাত পা ছেড়ে উঁচু হয়ে শটান এরকম ভাবে দাঁড়িয়ে দেখতে পেতাম। পুজো আবার কানা, কিন্তু কে ভাবছে এটা একেতে পুজো তারপরে কানা, সে হিমালয়ে উঠছে হাত পা এরম করে দিয়ে সোজা হয়ে নাকি সে পৃথিবী দেখতে চায়। মানে এই যে ভাবনাটা, এরম ইচ্ছার মতো অনেকে বলে না এটাকে পাশ কাটিয়ে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এই ভাবনা যে ভাবছে না, সেই সংখ্যাটা বাড়ছে কোন ব্রেন পালিশ, আমার পয়েন্ট কিন্তু ওটাই। তাহলে তো সেখানে অনেক কনভারসেশন হচ্ছে, অনেকে অনেক রকম বলছে, বলে টলে বলছে। একজন লিখছেন, এক বাংলাদেশি লিখছেন যে এরকম আসলে এটা না বিকৃত মানসিকতা, আর এটা তৈরি হয়েছে ভারতীয়, মানে আমাদের পশ্চিমবঙ্গের যারা চরমপন্থী তাদের জন্য। তা আমি নিচে লিখলাম, আমি তখন ছোট, সাংবাদিকতা আসেনি, সাংবাদিকতার বয়স আমার 19 বছর, এর কিছু বেশি, কয়েক মাস হলে বোধহয় 25 হবে, 20 হবে। তো এবার এই সময় না আমি দেখেছি প্রথম, আজ থেকে 10 বছর আগে পর্যন্ত আমাদের এখানে বাংলাদেশ বললে মানুষ চিনতো না। হ্যাঁ, আমি দেখেছি শেখ মুজিবের বই, বাংলাদেশ বইমেলা, এই কলকাতা বইমেলা শেখ মুজিবের বই যখন প্রথম এলো, হ্যাঁ তখন না যদি মানুষকে পেতাম যে আপনি বাংলাদেশ প্যাভিলিয়নে ঢুকেছেন, আপনি বাংলাদেশের বই কিনে, মানে হুমায়ুন আহমেদের পরে এরা আর কিছু জানতো না। তো সেই সময় ওই অসমাপ্ত আত্মজীবনী কিনেছেন এরকম করলে, কারণ শেখ হাসিনা ক্ষমতায়, হ্যাঁ চ্যানেলগুলো ওরকমই চাইতো, বলতো। তা আমি না একটা শেখ মুজিব কে এরকম বলতো, অনেকেই খুব কম আছেন যারা মানে বাংলা সাহিত্যের পড়ুয়া, তারাই একমাত্র বলতেন ও হ্যাঁ উনি না ভালো স্থপতি, বা হিস্ট্রি, তারা হিস্ট্রি, পলিটিক্স এবং লিটারেচার, এর বাইরে গিয়ে কেউই এই বাংলাদেশ বিষয়টা খায় না, মাথায় দেয়, সত্যি জানতো না। আজকে যেভাবে বাংলাদেশ জানছে, কারণটা কি? এবার আমি এর পরে একদিন দেখলাম একটা নির্বাচনে জনৈক বাংলাদেশের, আমি আর নাম বলছি না, তো বলছে এই শেখ হাসিনাকে ভোট দিলে না এরা ভারতের দালাল, ভারতকে কাছে দেশ বিক্রি করে দেবে। আমি তো শুনে হাসছি, কি আমরা সাংবাদিকরা হাসাহাসি করছি, দেশও নাকি বিক্রি করা যায়, বাংলাদেশে এটা দিয়ে ভোট হতো। সেই সময়ে বাংলাদেশেরই এক আমলা, তিনি একটা বই পড়তে বলেছিলেন, বইটার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, হুমায়ুন আহমেদের, যে বলছেন যে বাংলাদেশে
ভারত বিরোধিতা নিয়ে কিভাবে পলিটিক্স হয় এবং বাংলাদেশের মানুষের মস্তিষ্কে কিভাবে অ্যান্টি ইন্ডিয়াটা কাজ করে এবং এটা কারা কেন করে। সুন্দর উপন্যাস এটা। তো কিছুদিন আগে মৈত্রাও লিখেছিলেন, ওই শুরুটা করেছিলেন ওইটা দিয়ে। এটা নতুন নয়, আমি বলতে চাইছি এটা নতুন নয় আসলে। আমি ওনাকে লিখলাম যে ইতিহাস ঘাটলে আপনাদের অ্যান্টি ইন্ডিয়াটা, অ্যান্টি হিন্দুটা ওই সময় মানে ৭১-এ কি হয়েছে, আমি যারা করেছি, আমি প্রচুর মানুষের ইন্টারভিউ করেছি, ওরা বলছে যে ৭১-এ কি করতো, বেছে বেছে বেশি অংশটাই হিন্দু বাড়ি লুট হতো। বাংলাদেশে কিন্তু হিন্দু নির্যাতন ধারাবাহিক। আমি মনে করি না শেখ হাসিনার পিরিয়ডে হিন্দুরা নির্যাতন হয়নি, তা নয়। আর বাংলাদেশে নোয়াখালী, চুকনগর সব পর হিন্দু নির্যাতন বলতে কি, অ্যাকচুয়ালি আমি নির্যাতন বলবো না, ওটা হলো দখল। বাংলাদেশের হিন্দুদের দুটো জিনিস দখল হয়, একটা হচ্ছে জমি, আরেকটা হচ্ছে হিন্দুদের মেয়ে। এই কারণে দখল বলছে। বাংলাদেশের অবশ্যই মুসলমানদের জমিও দখল হয়। বাংলাদেশের আদালতের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশ হচ্ছে একটা দখলদারদের ক্ষমতায়ন, দখলদার দুর্বৃত্তদের দ্বারা সবসময়ের জন্য বাংলাদেশের শাসন ব্যবস্থা। মানে শেখ মুজিবকে মেরে দিল, জিয়াউর রহমান এলো, পরবর্তীতে হালাল হয়। আমি ওই সব পার্টে যাচ্ছি না, আমি বলছি গণতান্ত্রিক। আমি কোনো মানে প্র্যাকটিসিং রিলিজিয়ানের কোনো ওয়ার্ডে আমি যাচ্ছি না। হ্যাঁ, আমি বলছি যে দেশের মানে বাংলাদেশিরা না কেমন, আমার বউ বোরকা পরুক কিন্তু আমার পছন্দ ওই খোলামেলা। আমি অবাক হয়ে গেছি, আমি যখন বাংলাদেশের সকালের খবরে কাজ করি, বাংলাদেশে বিএনপি তখন ক্ষমতায়। তো আমি না হঠাৎ একটা সিনেমা হল দেখলাম এখান থেকে সীমান্ত পেরিয়ে যশোরে গিয়ে, আমি না দেখছি কিরি বাবা, এটা কি পর্ন সিনেমা নাকি, তাও এরকম ওপেন, এটা তো আর মুসলিম কান্ট্রি। কারণ আমি বাংলাদেশে যখন ঢুকেছি, ওদের ওই ভিসা করতে গেলে নিচে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাকনোলেজমেন্ট দিতে হলো এরকম, আর এখানে সেই ছবি মানে মহিলাদের সেই দেহ, আমি আর বলছি না অঙ্গ প্রত্যঙ্গ, ক্ষমা করবেন, মানে দেহ নয়, মানে আমি কোনো একটা অঙ্গ, সে এত আমি না অশ্লীলভাবে প্রদর্শন। আমি না একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা এটা কি দর্শক টানার জন্য না সিনেমাতে এরকম? আমাকে একদিন নিয়ে গেছিল, মানে গাড়ি ধরবো তার আগে বললো দাদা চলুন যাই, ১০-১৫ মিনিট একটু দেখবেন। আমি না দেখে অবাক, বললাম হায় হায় এ কি, মানে জাস্ট ভাবা যায় না। মানে কারোর যদি থাকে, আমি বললাম যে তার মানে আমি তখন ভেবে নিয়েছিলাম, আমি চাই আমার বউটা বোরকা পরুক, আমি চাই ৫ ওয়াক্ত নামাজ পড়ুক, আমার বউ সোনার আংটিটা পরবে, হাতে একটা গ্লাভসের পরে, কিন্তু ভাই আমি দেখবো এরকম। এটা হচ্ছে মেন্টাল মানে ইমব্যালেন্স নাকি কি বলবো, এটা অসুখ সারে না, রোগ সারে, অসুখ সারে না। এইটা না এখনো চলছে। হ্যাঁ, কেউ বলছে ইউনুস ভালো, কেউ বলছে এই ভালো, কেউ বলছে। আমি না শুধু ভাবি, আমি ইউনুসকে যেভাবে খুব শর্ট টাইমে বিভিন্ন জায়গায় আচার আচরণ দেখেছি, এবং একটা ছোট্ট স্কুপ দিয়ে দেই তোমার এইখানে, যে ইউনুস এই কিছুদিন আগে যে নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেক সাইডলাইনে গিয়ে বৈঠক করলেন না, নরেন্দ্র মোদী একটা কথা বলেছিলেন, শেখ হাসিনা যখন অপমান করছে আমরা আপনাকে তখন সম্মান দিয়েছি। আর উনি একটা ছবি নরেন্দ্র মোদীকে গিফট করছেন, যে সম্মানটা ইউনুসকে দিয়েছিলেন মোদী সরকার, সেইটা ফিরিয়ে দিলেন। মানে না মনে করানো না, এটাই এই যে তোমরা এই ছবিটা মানে ভুল করলে, ভুল অর্থ করলে। আমি বলছি নরেন্দ্র মোদী বললেন, যে সময় আপনাকে বাংলাদেশের সরকার অসম্মান করেছে সেই সময় আপনাকে আমরা সম্মান দিয়েছি। মানে আওয়ামী লীগ শাসনে উনি একটা ইন্টারন্যাশনাল পুরস্কার ভারত সরকার দিয়েছিল, সেই পুরস্কারটা প্রাপকের তালিকায় ছিলেন মোহাম্মদ ইউনুস, পেয়েছিলেন। নরেন্দ্র মোদী এই কথাটা ইউনুসকে বলছেন, আর ইউনুস সেই পুরস্কার নেওয়ার ছবিটা নরেন্দ্র মোদীকে গিফট করলেন, আবার দুজন ধরে বিশ্বকে দেখিয়ে দিলেন। আর কত বড় ওদের গয়াকার দন্ত নয়ডায় হস্যু, ওরা আবার মানে মোদীকে গালাগাল দেয়, ইউনুসপন্থীরাই। আমি দেখেছি যারা ইউনুসপন্থী তারা আবার গালাগাল দেয়। আরে ইউনুসও বুঝিয়ে দিলেন, নরেন্দ্র মোদীও বুঝিয়ে দিলেন, ওদের মাথায় সেটা ঢোকেনি। আসলে আমার মনে হয় এত পরিমাণ পোলট্রির মাংস খেয়েছে না, যে পোলট্রির মাংস কিন্তু না, ওটা না, পোলট্রির মাংস হচ্ছে খুব ক্ষতিকর এই কারণে, কারণ
হরমোন থাকে অনেক, স্বল্প স্বল্প সময় বড় হয়, গরুটা স্বল্প সময় বড় হয় না। হ্যাঁ, তুমি না সবসময়ের জন্য আমাকে না টেনে টেনে ওই মানে না না তোমার দিক না, এটা কোনো দিকই না, মানে মুশকিল। কে কি খাদ্যাভ্যাস, গরু খাদ্যাভ্যাস, আমি বাংলাদেশে গিয়ে অনেকে আমাকে গরু খাওয়ানোর চেষ্টা করেছে, কেউ মুখে বলে, কেউ গোপনে। আমি তাদের কিন্তু একটাই কথা বলেছি। তো এরকম হয়েছে, আমি একটা গেছি, আমি শেখ হাসিনা সাথে যখন এখান থেকে যখন মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ ভিজিট করে, সরকারের ডেলিগেশন টিম আমিও ছিলাম, তো আমি তার বাইরে গিয়ে যখন একটা অফিসে গেছি, তো সেখানে গিয়ে বলছে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, দাদাকে জল দে, তো বলছে জল দিয়ে গোসল করে পানি দিয়ে খায়, পানি খায়। তো আমি তখন তাকে বলেছিলাম ঝুঁকে টেবিলের উপরে, তিনি একজন একটা সংবাদ মাধ্যমের জয়েন্ট নিউজ এডিটর, শিক্ষা এবং নাম করা। আমি তাকে গিয়ে বললাম যে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই কারণে মমতা ব্যানার্জি তিস্তা পানি বন্টন চুক্তিটা করছে না, কারণ ওই পানিটা তো ভালো না, ওই পানি খেলে তো কলেরা আমাশা হবে, তখন কি হবে, আপনাদের জীবন টানাটানি হয়ে যাবে। তো মানে দিয়ে আমি বললাম, আমি কিন্তু বাংলাদেশি হিন্দু না, ইন্ডিয়ান হিন্দু, ইন্ডিয়ার মাটিতে জন্ম নেওয়া হিন্দু, যদিও আমার বাবাদের শেকড় বাংলাদেশে। সকলেই তো বিষয়টা বললাম যে এরকম, আরে ওইসব বললে কি আছে, এটা জল আর পানি, মানে যাদের ভাবনাটা এরকম যে জল দিয়ে গোসল করে পানি দিয়ে খায়, ও একজন বলছে দাদাকে জল দাও, তো এরকম মানে যাদের থটটা না এরকম ভাবে থাকে। তুমিও আমাকে বারবার করে, আমি তাকে বলেছিলাম যে গরুটা, আমি হিন্দু, আমি আমার সাংবাদিকতা জীবনে প্রথম দিকে আমাকে বেশ কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, যার ভিতরে ছিল জঙ্গলমহলে মাও এরিয়া মানুষের জীবনযাত্রা কেমন আছে। তো ওখানে গিয়ে আমার এক বাড়িতে না জীবনে প্রথম হাঁসের মাংস খেয়েছিলাম, ওখানে গিয়ে আরেক সাংবাদিকের সঙ্গে পরিচয়, আমাদের বিশ্বজিৎ ভট্টাচার্য, তিনি তখন ওই সময় ইটিভি তে ছিলেন, পরে আর্ট প্লাসেও কিছুদিন ছিলেন, ওই সময় আমার তার সাথে পরিচয়। তো এবার তো আমি প্রথম হাঁসের মাংস এক পিস খেয়েছিলাম, হেভি লেগেছিল, বাড়িতে এসে বলতে ভয় পাচ্ছে হাঁসের মাংস খেয়েছি। ব্রাহ্মণ বাড়িতে নিষেধ নাকি? ব্রাহ্মণ বলেন, আমার অনেক মানে কি বলবো, আমার দাস, তারপরে মন্ডল, এরকমটা অনেক হিন্দু খায় না, আমি এখানে ব্রাহ্মণ বলে বলছি না, অনেকেই আছে কুচে মাছ খায় না, কুচে মাছ খায় না, অনেকে অনেক রকম এ খায় না। তো এটা হচ্ছে খাদ্যাভ্যাস। আমি আমাদের পূর্বপুরুষরা ওই 1971-এর ইসে অনেকে আত্মীয় স্বজন ওই উড়িষ্যার কোরাপুটে ওরা পেয়েছিলেন ক্যাম্প, রিফিউজি ক্যাম্প। তো আমি ওখানে মাঝে মধ্যে যেতাম, আমি একবার আমরা যেতাম তখন হচ্ছে বিশাখাপত্তনম নেমে ওখান থেকে বাস ধরতাম। তো আমি একবার একা একা ফিরছি, আমি তখন বোধহয় ক্লাস 8-এ পড়ি। তো ফেরার পথে বাড়ি থেকে ওখান থেকে ওই মনে আছে রুটি আর ডিম ভাজা করে অমলেট করে দিয়েছিল, আমি তো বসে বিশাখাপত্তনম স্টেশনের বাইরে বসে একটা দোকানে বসে এরকম খাচ্ছিলাম, একজন এসে সবাটা থাপ্পড় মারলো, কিনা আমি ডিম খাচ্ছি তাই, আমিষ খাচ্ছি তাই। তা আমি তো হিন্দু, বিষয়টা হচ্ছে আমিষ বনাম নিরামিষ একটা লড়াই আছে। উত্তর ভারতে তো দেখি আমরা বেশি। আমি আমার বাড়িতে আমার মিসেস না, মানে ওদের বাড়িতে আগে মাংস খেত না, বিয়ের পরে এসে মাংস খাওয়া শিখেছে। আমার শ্বশুর শাশুড়ি আজও খায় না, শ্বশুর গত হয়েছেন, শাশুড়ি আছে এখন, আজও খায় না। তো এবার ওই যেটা হয়, তা আমি যখন আরে তুমি কি রাক্ষস, তুমি এইসব কি খাচ্ছ, হ্যাঁ মানে। আর মাংস আর মাছটাও না খুব সিলেক্টিভ, মানে একটু যদি অচেনা মাছ এদের এটা খায় নাকি, কলই মাছ, তারপরে নদীর ট্যাংরা মাছ, নদীর অনেক মাছ আছে, যে এখন এটা হচ্ছে খাদ্যাভ্যাস। হ্যাঁ, যে ওর কাছে ওই কাতলা মাছের বাইরে, চিংড়ি মাছের বাইরে, ইলিশ মাছের বাইরে, চিতল মাছের বাইরে আর চেনেই না, খায়ও না। এটা ছোটবেলা থেকে আমরা যেভাবে অভ্যস্ত হয়েছে, অভ্যাস, খাদ্যাভ্যাস। এটা এর সাথে ধর্মে কোনো খাবার খেলে ধর্ম নষ্ট হয়ে যায় এরকম না। গরুর মাংসটা খেলে, গবেষণা বলছে গরুর মাংস খেলে আমাদের ভয়ঙ্কর রকমের 19খানা রোগ হয়, এবং ম্যাক্সিমাম যারা গরুর মাংস খায়, রেডমিট যারা খায়, তারা তাদের লিভার, তাদের কিডনি, এই ধরনের অসুখ বেশি, এই ধরনের অ্যাজমা, অ্যালার্জি, এই ধরনের অসুখ বেশি দেখা যায়, এটা গবেষণা বলছে। তো সেইখানে দাঁড়িয়ে ওই আমি এরম ভাবে বলছি না যে ওই খাবারটা খেলে না আমার না ধর্ম চলে যাবে, যদি কিনা ওরকম ধর্ম, যদি খাবার খেলে যদি ধর্ম গ্রহণ হয়ে যায় আর খাবার খেলে যদি ধর্ম যদি চলে যায়, দুটো ধর্মকেই আমার ধর্মের মুখে কি বলবো আর, যাই হোক ওটা। আমি অন্তত মনে করি এটা মতবাদে হতে পারে, ধর্ম যেটা ধারণ করি সেটা হতে পারে না, এটা আমি মনে করি। মানে আর ওই যারা প্রগতিশীল বলছে,
আমি তাদের সাথে একমত নই, সহমত নই এই সব জায়গায়। আশা করি বুঝাতে পেরেছি। একদমই সত্যদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিশেষ করে জিও পলিটিক্স থেকে শুরু করে ঘরোয়া রাজনীতি, শেষে আমরা ধর্মে গিয়ে শেষ করলাম। আগামীতে সত্যদার সঙ্গে ফের দেখা হবে। আপনাদের এই পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে ফের দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।